এবার আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেলাসন বা ক্রিস্টালাইজেশন, এবং এর মধ্যে কেলাস, কেলাসন, কেলাস জল এবং যেমন ফটকিরি, কেলাস প্রস্তুতি, এইগুলো যেমন দেখব। এবার এর পরের অংশে যেটা আমরা দেখব সেটা হচ্ছে জল ভিন্ন অন্যান্য দ্রাবক কি হতে পারে, তাদের ব্যবহার ও তাদের ক্ষতিকর প্রভাব। তাহলে আমরা এবার চলে আসি কেলাসনে। কেলাসন পড়তে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কেলাস বা ক্রিস্টাল। ক্রিস্টাল মাত্রই কিন্তু একটা ডেফিনিট, তাদের একটা জিওমেট্রিক্যাল শেপ থাকে। তাহলে এখন কেলাসের ডেফিনেশন কি? নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে বলা হচ্ছে কেলাস বা ক্রিস্টাল। এবার সেই ক্রিস্টাল বা কেলাসগুলো, এই যে আমরা সমতল পৃষ্ঠের কথা বললাম, সেই সমতল পৃষ্ঠগুলো যেখানে এসে মিলিত হয় সেখানে কিন্তু একটা ধার তৈরি হয়, এজ। এবার পৃষ্ঠদ্বয় মিলিত হওয়ার পরে দুটো পৃষ্ঠ কিন্তু তাদের মধ্যে একটা কোণ সৃষ্টি করে, এটা আমাদের জেনে রাখতে হবে। এবার আমরা চলে আসি কেলাস আকার যেমন যৌগিক পদার্থ হতে পারে, তেমনি কেলাস আকার মৌলিক পদার্থ হতে পারে। কেলাস আকার যৌগিক পদার্থ আমরা এখানে যেগুলো লিখেছি এগুলোর মধ্যে অধিকাংশই আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলি সাধারণ লবণ। তারপরে আছে কপার সালফেট পেন্টাহাইড্রেট, যেটা আমাদের কাছে তুতে হিসাবে পরিচিত। তারপরে আছে C12H22O11, যেটা হচ্ছে চিনি, সুগার। তারপরে আমরা মিছরি দেখেছি, যেটাকে বলি আমরা সুগার ক্যান্ডি। এছাড়া আছে ফটকিরি, যেটা হচ্ছে পটাশ অ্যালাম নামে আমাদের কাছে পরিচিত। তার ফর্মুলা হচ্ছে K2SO4.Al2SO4(3)24H2O। এখানে দুটো ধাতু আছে বলে এটাকে আমরা বলি দ্বিধাতব লবণ। তাহলে এগুলো হচ্ছে কেলাস আকার যৌগিক পদার্থ। এছাড়া কেলাস আকার মৌলিক পদার্থ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যেমন আয়োডিন, যেমন সালফারের মধ্যে সালফারের একটা রূপভেদ আমরা এখানে নিয়েছি কেলাস আকার, সেটা হচ্ছে রম্বিক সালফার। তার ফর্মুলাটা হচ্ছে S8। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রাফাইট আর হিরে বা ডায়মন্ড। তাহলে এইগুলো হচ্ছে কেলাস আকার মৌলিক পদার্থ। এদের প্রত্যেকেরই কিন্তু ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ আছে, মানে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। দৈনন্দিন জীবনে কেলাস আকার পদার্থ ছাড়াও আমরা আরো অনেক ধরনের পদার্থ দেখতে পাই, যাদের আমরা বলি অনিয়তাকার বা অ্যামরফাস সাবস্টেন্স, যেমন স্টার্চ, যেমন কাঁচ, চুন, এগুলোকে আমরা বলি অ্যামরফাস। তবে আমাদের আলোচ্য বিষয় মূলত কিন্তু কেলাস। তাহলে আমরা স্লাইডের মাধ্যমে আগে আমরা কেলাসগুলো দেখে নেব, তারপরে আমরা কিন্তু এই কেলাসন, অর্থাৎ কেলাস যেভাবে তৈরি হয় তার যে প্রক্রিয়াটা, তাকে বলি আমরা কেলাসন। তারপরে আমরা কিন্তু কেলাসনে চলে যাব। আমরা আবার কেলাসন প্রক্রিয়াতে এবার ফিরে চলে আসি। আমরা সংজ্ঞাটা লিখেছি, যে পদ্ধতিতে সম্পৃক্ত দ্রবণ বা গলিত অবস্থা অথবা পদার্থটাকে ঊর্ধ্বপাতিত করে কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কেলাসন বা ক্রিস্টালাইজেশন।
পরিশ্রুত করে কেলাস পৃথক করে নেবার পর যে পরিশ্রুত প্রাপ্ত সম্পৃক্ত দ্রবণ তাকে বলা হচ্ছে মাদার লিকার, বাংলায় বলা হচ্ছে শেষ দ্রবণ। এবার আমরা চলে আসি কেলাস জল। কেলাস জল জিনিসটা কি? আমরা এখানে অনেক কটা লবণ লিখেছি যাদের মধ্যে কেলাস জল আছে, যেমন ব্লু ভিট্রিয়ল, পটাশ অ্যালাম আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা থেকেই। তো কিছু কিছু কেলাসিত পদার্থ আছে যাদের মধ্যে এক বা একাধিক জলের অণু প্রয়োজনীয় অংশ হিসেবে থাকে এবং তারা জ্যামিতিক আকৃতি বা আকার নির্ণয়ে তারা কিন্তু অংশগ্রহণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তাদের উপস্থিতিটা কেলাসের বর্ণ নির্ধারণের জন্য দায়ী। এই এক বা একাধিক জলের অণু সমন্বিত যে কেলাস, সেগুলোকে আমরা বলি শোধক কেলাস এবং এই জলের অণুগুলোকে তখন আমরা বলি কেলাস জল। তাহলে শোধক কেলাসকে ইংরেজিতে বলা হয় হাইড্রেটেড ক্রিস্টালস এবং যে কেলাস জল তাদের আমরা বলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এবার আমরা প্রথমেই বলেছি যে এরকম শোধক কেলাস যেমন ব্লু ভিট্রিয়াল হতে পারে, পটাশ অ্যালাম হতে পারে। আবার শোধক কেলাস ছাড়াও কিন্তু কেলাস হওয়া সম্ভব। যেমন আমরা বলতে পারি, উদাহরণে আমাদের এখানে আছে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ, এছাড়া হতে পারে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এদের মধ্যে কিন্তু জলের অণু থাকে না, অর্থাৎ এদের মধ্যে কোনো কেলাস জল থাকে না। তাহলে কেলাস জল সমন্বিত যেমন কেলাস হতে পারে, মানে যেগুলোকে আমরা বলি হাইড্রেটেড ক্রিস্টাল, আর কেলাস জল বিহীনও কিন্তু কেলাসিত পদার্থ হতে পারে। এবার আমরা যেটা চলে আসবো যে অংশে, সেটা হচ্ছে যে এই যে ফটকিরির দ্রবণ থেকে ফটকিরির কেলাস প্রস্তুতিটা আমরা কিভাবে করতে পারি। এবার আমরা উদাহরণস্বরূপ একটা দেখে নিচ্ছি ফটকিরির জলীয় দ্রবণ থেকে ফটকিরি কেলাস প্রস্তুতি। ফটকিরি ফর্মুলা আমরা আগে দেখেছি। ফটকিরি মানে হচ্ছে যেটাকে আমরা বলি পটাশ অ্যালাম, এটা হচ্ছে একটা দ্বিধাতব লবণ। অ্যালাম মানেই সেখানে 24 অণু জল থাকবে কেলাসের মধ্যে, এটাকে বলি আমরা শোধক কেলাস। K2SO4.Al2SO4(3.24H2O) মলিকুলার ফর্মুলা। এবার একটা বিকারে কিছু পরিমাণ আমরা গরম জল নিলাম, সেটাকে আমরা কাঁচদণ্ড দিয়ে নাড়তে থাকলাম। এবার আস্তে আস্তে ওর মধ্যে ফটকিরি চূর্ণ যোগ করতে থাকলাম এবং আলোড়নটা বা নাড়াটা ক্রমাগত চলতে থাকলো। এইভাবে ফটকিরি যোগ করতে থাকা এবং নাড়তে থাকা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ ফটকিরি তলদেশে পড়ে থাকে বিকারে। এইবার করা হলো কি, গরম অবস্থায় ওই দ্রবণটাকে আমরা ফিল্টার করলাম। তো কি করা হয় ফিল্টার করতে গেলে, একটা কাঁচের ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপারকে, ফ্লুটেড ফিল্টার পেপার, প্রথমে করা হয় কি, ওই ফানেলের মধ্যে দিয়ে ফিল্টার পেপার লাগানোর পরে একটু গরম জল আমরা প্রবেশ করিয়ে নিলাম। তারপরে ওই ফানেলের নিচে একটা বিকার রেখে দিলাম। এইবার ওপর দিয়ে আমরা ফটকিরির যে দ্রবণটা, উষ্ণ দ্রবণটাকে আমরা ঢালতে থাকলাম ফানেলের মধ্য দিয়ে, যেখানে ফিল্টার পেপার লাগানো রয়েছে। এইবার পরিশ্রুত হয়ে দ্বিতীয় বিকারে এসে জমা হলো। এইবার এই দ্রবণটাকে আমরা ঘরের উষ্ণতায় আসতে দিলাম, অর্থাৎ ঠান্ডা করতে দিলাম। এবার রেখে দিলে পরে ঠান্ডা করতে দিলে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকলে দেখা যাবে বিকারের গায়ে এবং বিকারের তলদেশে ফটকিরির ক্রিস্টাল জমতে থাকবে। এইবার করলাম কি, দ্রবণটাকে পরিশ্রুত করে নিলাম, তাহলে ওখান থেকে কি হলো, ফটকিরির কেলাসগুলো আলাদা হয়ে গেল। তার মানে সোজা কথায় ফিল্ট্রেশন করলে পরে ফটকিরির কেলাসগুলোকে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। এভাবে যেমন করতে পারি, আবার এইভাবেও করতে পারি, আমরা ওই দ্বিতীয় বিকারে যে ফটকিরির যে পরিশ্রুত দ্রবণটা ছিল তার মধ্যে যদি ফটকিরির একটা কেলাসকে বেঁধে সুতো দিয়ে যদি ওর মধ্যে ঝুলিয়ে দিই দ্রবণের মধ্যে, তাহলে দেখা যাবে
ওই ফটকিরির কেলাসের গায়ে দ্রবণ থেকে ফটকিরি জমা হয়ে কেলাসটার আকার বৃদ্ধি পাচ্ছে। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে অধিবৃদ্ধি। এবং আমরা ফটকিরির যে কেলাসটা যোগ করেছি সেটাকে বলা হচ্ছে, আগে আমরা বলেছি, আলোচনা করেছি, এটাকে বলা হচ্ছে সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। বীজ কেলাস দিলে হয়টা কি, এই ক্রিস্টালাইজেশন প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এইবার বললাম কি, আমরা আবার পরিশ্রুত করে ফটকিরির কেলাসটাকে সেখান থেকে বার করে নিলাম। এইভাবে ফটকিরির জলীয় দ্রবণ থেকে আমরা ফটকিরির কেলাসকে প্রস্তুত করে নিতে পারি। শিল্পক্ষেত্রে এই যে অনেক সময় যে মিছরি যেটা তৈরি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিটাকে আমরা প্রয়োগ করি। অর্থাৎ ফটকিরির কেলাসকে আমরা ঠিক যেভাবে তৈরি করলাম, চিনির জলীয় দ্রবণ থেকে ফটকিরির যেমন দানা ফেলে দিয়ে যেমন আমরা ফটকিরির কেলাস তৈরি করেছি, চিনির জলীয় দ্রবণে সেরকম একটা মিছরির দানা যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, চিনির জলীয় দ্রবণ থেকে চিনির অণুগুলো দেখা যাবে ওই মিছরির দানার গায়ে জমা হয়ে তার আকারটা বৃদ্ধি পেয়ে, অর্থাৎ অধিবৃদ্ধি হয়ে সেখানেও কিন্তু মিছরি তৈরি হয়েছে। তাহলে শিল্পক্ষেত্রেও কিন্তু এর একটা ব্যবহারিক প্রয়োগ আছে। যেমন সিড ক্রিস্টালের ব্যবহারিক প্রয়োগ আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ওভারগ্রোথ ঘটনাটা ঘটছে। তাহলে এইভাবে আমরা শিল্পক্ষেত্র এই প্রিন্সিপলটাকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি। এরপরে আমরা যে অংশে চলে যাব, যে জল ভিন্ন যে অন্যান্য কি কি দ্রাবক হতে পারে এবং সেই দ্রাবকগুলোর যে ব্যবহার এবং তাদের যে ক্ষতিকর প্রভাব, সেইগুলো আমরা কিন্তু এক এক করে দেখে নেব। দ্রবণের আলোচনায় আমরা জলকে দ্রাবক হিসাবে দেখেছি। জলকে আমরা বলি সর্বজনীন দ্রাবক। এখন জলকে সর্বজনীন দ্রাবক বলার নিশ্চয়ই কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে জল সহজলভ্য, দ্বিতীয় হচ্ছে জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এই এত বিপুল পাল্লার মধ্যে, বড় পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অত্যন্ত উচ্চ। তারপরে আমরা বলি যে জলের যে লেটেন্ট হিট অফ ভেপারেশন ভেরি হাই এবং সলভেন্টসগুলোর মধ্যে হাইয়েস্ট। আর জলের মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় সব ধরনের পদার্থ দ্রবীভূত হয়। এছাড়াও জলের মধ্যে আমরা জানি যে আয়নীয় এবং সমযোজী যৌগগুলো দ্রবীভূত হয়। তাহলে এইসব কারণে আমরা জলকে সার্বজনীন দ্রাবক বলে থাকি। কিন্তু জল ভিন্ন আমাদের অন্যান্য দ্রাবকও হতে পারে, তাদের ব্যবহার ও ক্ষতিকর প্রভাবটা আমরা দেখে নেব। প্রথমে আমরা ব্যবহারে আসব। তো নন একুয়াস সলভেন্ট মানে অজলীয় দ্রাবক বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে এক এক করে এখানে আমি লিখেছি। 1 নম্বর হচ্ছে মিথাইল অ্যালকোহল, আইইউপিএসি নেম হচ্ছে মিথানল। সেকেন্ড হচ্ছে ইথাইল অ্যালকোহল, আইইউপিএসি নেম হচ্ছে ইথানল। থার্ড হচ্ছে অ্যাসিটোন, তার আইইউপিএসি নেম হচ্ছে প্রপানন। ফোর্থ হচ্ছে কেরোসিন। আর ফিফথ হচ্ছে ক্লোরোফর্ম, তার আইইউপিএসি নেম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। এবার এক এক করে আমরা এদের ব্যবহারগুলোতে আসি, যে মিথাইল অ্যালকোহলকে আমরা কোথায় ব্যবহার করতে পারি। তো মিথাইল অ্যালকোহল আমরা বলতে পারি পেইন্ট, ল্যাকার্স, বার্নিশেস এদের ভালো দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া মিথাইল অ্যালকোহলকে ব্যবহার করা যায় যদি আমরা ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিশিয়ে সেটাকে পানের অযোগ্য করি, মানে ডিনেচারিং করি, সেটাকে বলে ডিনেচার্ড অ্যালকোহল, যেটা আমাদের কাছে মেথিলেটেড স্পিরিট নামে পরিচিত। অর্থাৎ মেথিলেটেড স্পিরিট যদি বানিয়ে দেওয়া যায় সেটা পানের অযোগ্য হয়ে যায়। মিথাইল অ্যালকোহল যদি ওর সঙ্গে মিশিয়ে দিই তখন তার নাম হয়ে যাচ্ছে মেথিলেটেড স্পিরিট। এছাড়াও মিথাইল অ্যালকোহলকে আমরা অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ শীত প্রধান দেশে যেখানে গাড়ির রেডিয়েটারে, অটোমোবাইল রেডিয়েটারে জল জমে যাওয়ার চান্স থাকে, সেখানে মিথাইল অ্যালকোহলকে অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহার করা হয়। আবার সুগন্ধি দ্রব্য প্রস্তুত মিথাইল অ্যালকোহলের ব্যবহার আছে। এবার আমরা ইথাইল অ্যালকোহলের ব্যবহারে চলে আসি। ইথাইল অ্যালকোহলকে পেইন্টস, ল্যাকার্স, বার্নিশেসের দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। সেকেন্ড আমরা চলে আসি, ইথাইল অ্যালকোহল
আমরা যেটা রেকটিফায়ার স্পিরিটের মধ্যে পাই, রেকটিফায়ার স্পিরিট হলো 95.6% এবং 4.4% জলের আয়তনগত মিশ্রণ। এটাকে অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা যায়, অ্যান্টিসেপটিক বা বীজবারক। থার্ড হচ্ছে আমরা যেটা বলতে পারি ইথাইল অ্যালকোহলের ব্যাপারে। ইথাইল অ্যালকোহল অ্যালকোহলিক বেভারেজেস অর্থাৎ অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতিতে কিন্তু ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, যেমন হুইস্কি, রাম, ব্র্যান্ডি প্রভৃতিতে ব্যবহার করা হয়। তারপরে ইথাইল অ্যালকোহলকে যেমন টিংচার্স অফ আয়োডিন তৈরিতে ব্যবহার করা যায়, আবার একে অ্যান্টিফ্রিজ হিসাবেও ব্যবহার করা যায়। এবার আমরা চলে আসি অ্যাসিটোনের ব্যাপারে। তো অ্যাসিটোনকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? অ্যাসিটোনকে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের সলভেন্ট হিসাবে তৈরি করবার জন্য সলভেন্ট হিসাবে ব্যবহার করা যায়। আবার অ্যাসিটোনকে অনেক সিনথেটিক ফাইবারের সলভেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। আবার অ্যাসিটোনকে যখন প্লাস্টিক্স তৈরি করা হয় তখন তার সলভেন্ট হিসাবে ব্যবহার করা যায়। আবার অ্যাসিটোনকে কসমেটিক্সে ইউজ করা যায়, কসমেটিক্সে তার ইউজ আছে। আবার নেল পলিশ রিমুভার, যেটা ডেইলি লাইফে অনেকেই ব্যবহার করেন, সেই সব নেল পলিশ রিমুভার্স এর মধ্যে একটা কম্পোনেন্ট হিসাবে অ্যাসিটোন থাকে। এবার চলে আসি আমরা কেরোসিন। কেরোসিন গৃহস্থলীর জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। আবার ল্যাম্প জ্বালানোর জন্য কিন্তু কেরোসিনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আবার কেরোসিনের আমরা যদি দেখি এটা বীজ রিমুভার হিসাবে ব্যবহৃত হয়। আমরা চলে আসি এবার ক্লোরোফর্মে। ক্লোরোফর্ম, ফ্যাটস, রাবার্স, অয়েলস এদের দ্রাবক হিসাবে ক্লোরোফর্মকে ব্যবহার করা হয়। এছাড়া ক্লোরোফর্মের একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারিতে অর্থাৎ জেনারেল সার্জারিতে এটাকে অ্যানেস্থেটিক বা অনুভূতি নাশক বা চেতনা নাশক হিসাবে ব্যবহার করা হয়। তো এই আমরা ব্যবহারগুলো দেখে নিলাম। এরপর আমরা চলে আসি মিথাইল অ্যালকোহলের ক্ষতিকারক প্রভাব। মিথাইল অ্যালকোহল তো পানের যোগ্য নয়, তো মিথাইল অ্যালকোহল যদি কেউ পান করে থাকে তাহলে কিন্তু তার অন্ধত্ব যেমন হতে পারে, তার সঙ্গে তার মৃত্যুও হতে পারে। ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল খুব বেশি পরিমাণে যদি কেউ পান করে ফেলে বা করতে থাকে, ড্রিঙ্কিং হ্যাবিট চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের লিভার সিরোসিস হতে পারে, ক্যান্সার হতে পারে। অ্যাসিটোন, অ্যাসিটোন ভেপারটাও বেশ ক্ষতিকারক, কারণ অ্যাসিটোন ভেপারের কন্ট্যাক্টে বেশিক্ষণ যদি থাকে তাহলে ফ্যাটিক, হেডেক, ভমিটিং টেন্ডেন্সি, ডিজিনেস এটা চলে আসে। তারপরে আমরা কেরোসিনে চলে আসি। কেরোসিনেরও একই রকমের ক্ষতিকারক প্রভাব আছে। যদি কেরোসিনের ভেপার কন্ট্যাক্টে বেশিক্ষণ ধরে থাকে বা কেরোসিন যদি স্কিন কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকে, ভেপারের কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকলে পারে ওইটা একই রকম ভাবে ডিজিনেস, ফ্যাটিক, হেডেক, ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। অ্যাট দ্য সেম টাইম যদি কেরোসিন যদি স্কিনের কন্ট্যাক্টে বেশিক্ষণ থাকে তখন কিন্তু ডার্মাটাইটিস হতে পারে বা এক্সিমা টাইপের হতে পারে। এবারে আমরা চলে আসি ক্লোরোফর্মে। ক্লোরোফর্ম আমরা জানি এটা হচ্ছে হ্যালো হাইড্রোকার্বন। হ্যালো হাইড্রোকার্বন গুলো জেনারেলি হয় টক্সিক। আবার এটাও আমরা দেখেছি যেহেতু এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, এটা খুব বেশি পরিমাণে যদি ব্যবহার করা যায় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের খুব ক্ষতি করে। এছাড়াও ক্লোরোফর্মের যে ক্ষতিকারক প্রভাবটা আছে সেটা হচ্ছে ক্লোরোফর্ম কিন্তু টক্সিক এবং কার্সিনোজেনিক। তো সুতরাং এই দ্রাবকগুলো যেগুলো দেখলাম, জল ভিন্ন যে দ্রাবকগুলো রয়েছে তাদের লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন খুব কম এবং তাদের বয়েলিং পয়েন্ট গুলো খুব কম। তো ন্যাচারালি এদের ক্ষেত্রে যেটা হয় তাদের বাষ্পায়নের হারটা অত্যন্ত দ্রুত, ফলে তাদের বাষ্পের সংস্পর্শে যদি কোনো ব্যক্তিরা আসেন বা ব্যক্তি এসে থাকেন, কন্ট্যাক্টে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ক্ষতিকারক প্রভাবগুলো কিন্তু ঘটতে পারে। সুতরাং আমরা জল ভিন্ন যে অন্যান্য দ্রাবক যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার যেমন রয়েছে, প্রয়োজনীয় ব্যবহার আছে আমাদের, তার সঙ্গে কিন্তু তাদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কেও কিন্তু আমাদের খুব সাবধান থাকতে হবে।